হ্যালো সবাইকে, আমি তনুশ্রী ম্যাম। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, কিন্তু এবার অনেকদিন পর। মাঝে অনেকটা দিন গ্যাপ গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল বলে আমি আসতে পারিনি। কিন্তু এবার আমরা নতুন করে আবার শুরু করব দশম শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার থেকে ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার আমরা এবারে ভালোভাবে সবকিছু দেখে নেব। ঠিক আছে? তোমাদের জন্য নতুন করে আজকে 10-এর ক্লাস হচ্ছে, এরপর 9-এর ক্লাস, 11-এর ক্লাস, 12-এর ক্লাস সব আস্তে আস্তে আসবে। ঠিক আছে? আজকে আমরা দেখে নেব ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, সেখান থেকে আমরা এবারে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই আর্থ বা পৃথিবী, ঠিক আছে, এই যে পৃথিবী, সেই পৃথিবীকে ঘিরে আছে কি একটা বিশাল বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে বিভিন্ন গ্যাস রয়েছে, সেখানে চারিদিকে ঘোরাফেরা করছে। আর এই বায়ুমণ্ডল মানে পুরোটাই একটা গোটা স্তর নয়, সেখানে ভাগ ভাগ করা আছে, বিভিন্ন বিভিন্ন স্তরে স্তরে বায়ুমণ্ডলটা কিন্তু ভাগ করা আছে। বায়ুমণ্ডলের জন্য আমাদের পৃথিবীর অনেক অনেক সুবিধা হয়, অনেক কিছুর থেকে এই পৃথিবীকে বায়ুমণ্ডল রক্ষা করে থাকেন। আর বায়ুমণ্ডল না থাকলে কি হতো, আমাদের এই প্রাণের সৃষ্টি হতো না। আমরা মানুষ, আমরা বিভিন্ন এই যে গাছপালা, এই যে বিভিন্ন প্রাণী আমরা জন্মেছি, আসতো, জীবজগৎ সৃষ্টি হতো, কিছুই হতো না যদি এই বায়ুমণ্ডল না থাকতো। আমরা কি করে পেতাম অক্সিজেন? এগুলো কিচ্ছু পেতাম না। আচ্ছা, এই বায়ুমণ্ডলকে নিয়েই আমরা প্রথমে জানবো। আচ্ছা, বায়ুমণ্ডলের স্তর কি কি রয়েছে। সবার প্রথমে সবার নিচে যে স্তরটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। কি বলা হয় সেটাকে? ট্রপোস্ফিয়ার। আচ্ছা, এই ট্রপোস্ফিয়ার কোথা থেকে কত পর্যন্ত আছে? একদম ভূপৃষ্ঠ থেকে কত কত উচ্চতা পর্যন্ত? ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। কি বললাম? ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কোনটা রয়েছে? এই যে ট্রপোস্ফিয়ার, এই স্তরটা রয়েছে। আচ্ছা, আমি প্রথমে আগে স্তরগুলো বলে দিচ্ছি, তারপর কোন স্তরের কি বিশেষত্ব আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পর কি রয়েছে? ট্রপোস্ফিয়ারের পর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। কি রয়েছে ট্রপোস্ফিয়ারের পর? স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ার আবার কত দূর রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্তর, এটা আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এই স্ট্র্যাটোস্ফিয়ারের পর 12 কিমি এটা। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার কতটা? 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে কি বললাম? 12 কিলোমিটার থেকে 45 কিলোমিটার স্তর পর্যন্ত কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার আছে। আচ্ছা, তার উপরে কি আছে আমরা একবার দেখে নিই। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি রয়েছে? আমার আঁকা একদম ঠিক হয়নি, তোমরা একটু বুঝে নিও। ঠিক আছে? এটা এটা হবে এই যে, একটু মানিয়ে নিও। আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পর কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের পর আছে মেসোস্ফিয়ার। কি রয়েছে? মেসোস্ফিয়ার। তাহলে এটার পরে রয়েছে মেসোস্ফিয়ার। আচ্ছা, এবার মেসোস্ফিয়ারটা অনেকটা উচ্চতা, হচ্ছে 45 কিলোমিটার থেকে মোটামুটি তোমার ধরো 85 কিলোমিটার পর্যন্ত এই মেসোস্ফিয়ার রয়েছে। ওকে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে থার্মোস্ফিয়ার। কি রয়েছে? থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের পর রয়েছে আমাদের থার্মোস্ফিয়ার। আচ্ছা, থার্মোস্ফিয়ারের পর কি আছে? একদম শেষের স্তর, একদম শেষের, যেটা একদম বাইরের দিকে থাকে, সেই স্তরটার নাম কি? বাইরে থাকলে কি হয়? এক্সিট বলি আমরা। সেই এক্সিট মানে এখানে কি বলবো আমরা? এক্সোস্ফিয়ার। একদম বাইরের স্তরটা কি? একদম শেষের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে? তাহলে বোঝা গেল কতগুলো স্তর? এক্সোস্ফিয়ার। আচ্ছা, এবার দেখে নিই আমরা সবার প্রথমে কোনটা ছিল? ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে? 1 2 3 4 5, পাঁচটা স্তর আমরা এখানে দেখতে পেলাম। আচ্ছা, পাঁচটা স্তরের এরপর আমরা বিশেষত্ব কি কি আছে সেগুলো ভালো করে দেখে নেব। আচ্ছা, এবার দেখো, ট্রপোস্ফিয়ার তো আমরা দেখলাম ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হয়েছে। আচ্ছা, এইখানে যেই বিশেষত্ব ট্রপোস্ফিয়ার, সেটা কি? যে ট্রপোস্ফিয়ার সবথেকে নিচু স্তর এবং এখানে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয় বলে একে আমরা কি বলে থাকি? ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। কি বলে থাকি আমরা? ক্ষুব্ধ মণ্ডল বলে থাকি। ওকে।
লিখে নিই আমরা। আচ্ছা, লিখে নিই আমরা এখানে। ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি? ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, মানে খুব রেগে আছে। কেন রেগে আছে? এটা খুব রেগে আছে, কেন রেগে আছে? কারণ এখানে খুব ঝড় বৃষ্টি হয়, তাহলে এখানে অনেক ধূলিকণা থাকে, বাতাসে প্রচন্ড ভাসমান ধূলিকণা যেগুলো রয়েছে সব এই স্তরে থাকে, আর এই স্তরে প্রচুর ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি হয়, তাই জন্য একে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বা খুব রেগে আছে। ক্ষুব্ধ মানে কি রাগী, খুব রেগে আছে। আচ্ছা, এরপরে যে স্তরটা চলে আসে সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। কি চলে আসছে আমাদের? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটা কি? এই স্তরে আবার কোনো ধূলিকণাই থাকে না, তাই জন্য কোনো ধূলিকণা কোনো জলকণা কিচ্ছু থাকে না কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওই জন্য এই স্তরকে কি বলা হয়? এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। তাহলে যেখানে কোনো কিছুই থাকে না, সেখানে কোনো ঝড় বৃষ্টিও হবে না, কিচ্ছু হবে না, তাই জন্য এই যে স্তরটা, এই স্তরটাকে আমরা কি বলতে পারি? এই স্তরটাকে বলতে পারি হচ্ছে শান্ত মণ্ডল। তাহলে প্রথমটা কি আমি দেখলাম? প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তারপর চলে আসলে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। আচ্ছা, এবার মেসোস্ফিয়ার, এদের আলাদা কোনো নাম নেই, মেসোস্ফিয়ারের কোনো আলাদা নাম নেই। থার্মোস্ফিয়ারের একটা আলাদা নাম আছে, যেটাকে আমরা বলতে পারি আয়োনোস্ফিয়ার। কি বলতে পারি আমরা? আয়োনোস্ফিয়ার। এবার কেন বলতে পারি আমি আসছি এগুলোতে। আয়োনোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে এগুলো বোঝা, এইটুকুটা বোঝা গেল, এইটুকুটা বোঝা গেল। এরপরে আমরা এর নেক্সট পার্টটা দেখে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা কি দেখলাম? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে। কেন বলে? ঝড় বৃষ্টি হওয়ার কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা দেখলাম যে এখানে কোনো রকমের কোনো ঝড় বৃষ্টি হয় না, তাই জন্য একে শান্ত মণ্ডল বলে। আচ্ছা, এই যে শান্ত মণ্ডল বলে, এই এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না, এর জন্য কি হয়? এই স্তরের মধ্যে দিয়ে সমস্ত যে জেট প্লেন গুলো রয়েছে, এই জেট প্লেন গুলো যাতায়াত করে। ঠিক আছে, জেট প্লেন গুলো এই স্তরের মধ্যে দিয়ে যাতায়াত করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে আসবো যে থার্ড নম্বর স্তরটা কি ছিল? থার্মোস্ফিয়ার, না মেসোস্ফিয়ার, সরি মেসোস্ফিয়ার ছিল। মেসোস্ফিয়ারের পরে কি ছিল? থার্মোস্ফিয়ার। আচ্ছা, মেসোস্ফিয়ার, তারপর ছিল থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে তেমন কোনো ব্যাপার নেই, মেসোস্ফিয়ারটা আমি এমনি লিখে রাখলাম। আচ্ছা, এরপরে রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে কি বলা হয়? আয়োনোস্ফিয়ার। আমরা এখানে দেখলাম যে থার্মোস্ফিয়ারের আরেক নাম কি? আয়োনোস্ফিয়ার। কেন বলা হয় থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ার? থার্মোস্ফিয়ারকে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার মানে এখানে কি রয়েছে? আয়ন রয়েছে। কেন এখানে আয়ন রয়েছে? কি আয়ন রয়েছে? কিভাবে আয়ন রয়েছে? আচ্ছা, এই যে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এখানে কি হয়? সূর্য থেকে বিভিন্ন রকমের রশ্মি আছে, আমরা কি জানি এক্স রশ্মির কথা শুনেছি, গামা রশ্মির কথা শুনেছি, বিভিন্ন ধরনের যে মহাজাগতিক রশ্মিগুলো রয়েছে সেগুলো যখন আসে তখন কি হয়? এই স্তরে নাইট্রোজেন আর অক্সিজেন বেশি পরিমাণে থাকে এবং সেইগুলো আয়নিত হয়ে যায়, ভেঙে কি হয়? আয়নস তৈরি করে। এই যে আয়নগুলো, এই আয়নগুলোর জন্য এখানে যে আয়নগুলো থাকে বলে এই স্তরকে মোটামুটি আমরা কি বলতে পারি? আয়োনোস্ফিয়ার বলে জানি। এবার এই আয়নগুলোর জন্য কি হয়? অরোরা অস্ট্রালিস, অরোরা বোরিয়ালিস যে পার্টটা আছে, তো সেই পার্টটা এবার আমরা আসবো যে আয়োনোস্ফিয়ার, এটার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার, কিন্তু এই আয়োনোস্ফিয়ার আয়নগুলোর জন্য কি হচ্ছে? আয়নগুলোর জন্য হয় যে আমাদের পৃথিবীর একটা ভূ চৌম্বক ক্ষেত্র রয়েছে, মানে কি আমাদের পৃথিবী নিজে একটা ম্যাগনেট। আমরা যদি বলি এটা পৃথিবীর, এই যে পৃথিবী এটা, তাহলে এই পৃথিবী একটা নিজস্ব চুম্বক। এবার চৌম্বকের বলরেখা হয়, বলরেখাগুলো কিরকম হয়? এই যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, নর্থ পোল থেকে বেরিয়ে আসে এবং সাউথ পোলের দিকে ঢুকছে বলে মনে হয়, তাই তো? এরকম ধরনের দেখতে হয়, তাহলে এরকম ধরনের দেখতে হয়। আচ্ছা, এইবার এই যে আয়নগুলো রয়েছে, নাইট্রোজেন আয়ন, তারপরে তোমার অক্সিজেনের আয়নগুলো যেগুলো রয়েছে, সেই আয়নগুলো কি হচ্ছে? এইখানে এই যে বলরেখাগুলো রয়েছে, চৌম্বক বলরেখা, সেইগুলোর সাথে ধাক্কা খাচ্ছে এবং সেগুলো থেকে বিক্ষিপ্ত হচ্ছে এবং সেখানে কি হয়? বিভিন্ন রকমের এই বিক্ষিপ্ত, এই চৌম্বক বলরেখা দ্বারা বিক্ষিপ্ত হওয়ার ফলে কি হচ্ছে? ওখানে বিভিন্ন ধরনের আলোর প্রভাব সৃষ্টি হচ্ছে। এই যে আলোর প্রভাব দেখা যায় এখানে, কোথায় দেখা যায়? মেইনলি এই পোরশনটাতে আর এই পোরশনটাতে, এই দুটো পোরশনে দেখা যায়। ঠিক আছে,
যেটা নর্থে দেখা যায় বা উত্তরে দেখা যায়, সুমেরুতে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস। এখানে যেটা ঘটে সেটাকে কি বলা হয়? অরোরা বোরিয়ালিস। তাহলে এটাকে কি বলা হয়? অরোরা বোরিয়ালিস। আর যেটা দক্ষিণে হচ্ছে সেইটাকে কি বলবো আমরা? অরোরা অস্ট্রালিস। যেটা এখানে হচ্ছে সেটাকে আমরা কি বলবো? অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, অরোরা অস্ট্রালিস। বোঝা গেল? অস্ট্রালিস। আচ্ছা, এতটা বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল, মেসোস্ফিয়ারকে আলাদা কোনো নাম নেই, থার্মোস্ফিয়ারকে আমরা আয়োনোস্ফিয়ার জানি। কেন আয়োনোস্ফিয়ার বলে জানি? কারণ এইখানে কি হচ্ছে? আয়নে ভেঙে যাচ্ছে বিভিন্ন কণাগুলি, গ্যাসের কণাগুলি, এবং ওই কণাগুলো কি হচ্ছে? ভৌ চৌম্বক ক্ষেত্র যেগুলো রয়েছে, যেটা রয়েছে সেই চৌম্বক ক্ষেত্র দ্বারা ওরা বিকশিত কি বলে বিক্ষিপ্ত হচ্ছে, এবং বিক্ষিপ্ত হয়ে যে নতুন আলোর প্রভা সৃষ্টি করছে সেটাকেই বলা হচ্ছে কি অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রালিস। ঠিক আছে।